যখন আমি 17 সাল থেকে স্টার্টটা হয় তখন পড়ালেখার পাশাপাশি এটা একটু টাফ ছিল, যার কারণে আমার ফ্যামিলি থেকে একটু বাধা আসে এবং আমি কয়েক মাস এটা স্টপ রাখি। ভাইরাল দুইভাবেই হওয়া যায়, এক হচ্ছে বিনোদন আর এক হচ্ছে শিক্ষামূলক। তো আমি শিক্ষামূলকটাকেই চুজ করেছি এবং এটা একটু টাফ, যেহেতু নাচ গান বা কোনো কিছু নেই, সো এটা দিয়ে আকর্ষণ করাটা অনেক টাফ। আমার কোনো টিম নেই, আমি একাই এডিট করি, ক্রিয়েট করি, সব কিছু আমার নিজস্বভাবে। সুকান্তের কবিতায় যদি বলি, 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। সেই বয়সটা পেরিয়ে তন্নি যদিও এখন 20-এ, তবে তারও আগেই বাষ্পের বেগে স্টিমারের মতো চলে নিয়েছে স্পর্ধায় মাথা তুলবার ঝুঁকি। জানতে চাইলাম তার ইউটিউবার হয়ে উঠবার শুরুটা। দীর্ঘ যে পথটা পেরিয়েছে 7টি বছর। আমার বেড়ে ওঠা কুমিল্লা থেকেই, আমি কুমিল্লা থেকেই পড়াশোনা কমপ্লিট করি। সো এইচএসসি পর্যন্ত আমি কুমিল্লায় পড়াশোনা করি এবং আমি ঢাকায় মুভ হওয়ার সাথে সাথে আমার কলেজটাও এখানে মুভ হয়। আমি ইউটিউবিংটা 2017 সাল থেকে স্টার্ট করেছি। কাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন, সেই গল্পটা যদি আমাদের শেয়ার করতেন। জি, আমার সম্পূর্ণ ইন্সপায়ারেশন হচ্ছে আমার ফারজানা আপু। সো তিনি যখন তার চ্যানেলটাকে হ্যান্ডেল করছিল সুন্দর করে, তখন আমি ক্লাস 8-এ ছিলাম। তো আমার কেন জানি মনে হলো যে এটা আমার জন্য পারফেক্ট এবং আমি এটা করতে পারবো। সো ক্লাস 9-এ আমি এটা ওপেন করি। আপনি যখন শুরু করেছেন তখন কি আপনার কোনো বাধা এসেছিল? সাধারণত দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে এগুলো খুব একটা পছন্দ করে থাকে না। আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা বা আপনার যে বোনরা আছেন, তারা কিভাবে আপনাকে হেল্প করেছে? আমার বাধা বলতে, যেহেতু আমি স্কুল লাইফের থেকে শুরু করি, সো আমার পড়ালেখাটাই ছিল মূল টপিক। সো আপু যেহেতু সাকসেস পাচ্ছিল, সেহেতু ওই দিক দিয়ে আমার বাধা আসেনি। বাট আমার পড়াশোনাটাই ছিল মেন, যে আম্মু আব্বু বাবা ফ্যামিলি সবাই চেত যেন আমি পড়াশোনাটাকেই কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে আপনি একদম টোটাল কত সাল থেকে মোটামুটি এটা কন্টিনিউ করেছেন? যখন আমি 17 সাল থেকে স্টার্টটা হয় তখন পড়ালেখার পাশাপাশি এটা একটু টাফ ছিল, যার কারণে আমার ফ্যামিলি থেকে একটু বাধা আসে এবং আমি কয়েক মাস এটা স্টপ রাখি। কিন্তু যখন আমি স্টার্ট করতে নিই তখন কিছু ভিডিও ছিল যেগুলো কিনা খুব ভালো রিচ পাচ্ছিল। সো এগুলো দেখে আম্মু আব্বু আবার বলছে যে তুমি স্টার্ট করতে পারো, তখন থেকে আবার স্টার্ট করা। মানুষের মন তো ছুঁয়েছেন, সেও আবার আঙুলের করগুনে একজন কিংবা দুইজন নয়। তন্নি আর্ট অ্যান্ড ক্রাফটের সামিয়ানায় এখন শত হাজার লাখ পেরিয়ে কোটি মানুষের শোরগোল। সেই কোলাহলে নিজের স্বপ্ন স্লোগানের মিছিলটা ছিল কতটা সহজ কিংবা কঠিনের সমীকরণে? ছিল কি পারিবারিক বন্ধনের বিধিনিষেধ, আর লেখাপড়াটা কিংবা বাবা মায়ের করা আর্জি? ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার, বাঁধা পেরুবার মন্ত্রটা কি ছিল জান্নাতের? ভাইরাল দুইভাবেই হওয়া যায়, এক হচ্ছে বিনোদন আর এক হচ্ছে শিক্ষামূলক। তো আমি শিক্ষামূলকটাকেই চুজ করেছি এবং এটা একটু টাফ, যেহেতু নাচ গান বা কোনো কিছু নেই, সো এটা দিয়ে আকর্ষণ করাটা অনেক টাফ। বাট আমি বিনোদনটাকে বাছাই করিনি, শিক্ষামূলকটাকেই বাছাই করেছি এবং এটার জন্য আমি অনেকভাবে টেকনিক খাটিয়ে এবং কিভাবে তাদের রিচ অ্যাটেনশন পাওয়া যাবে সেটা আমি অ্যানালাইসিস করে তারপরে আমার চ্যানেলটাকে ভিডিওগুলো ক্রিয়েট করি। আচ্ছা, এটা যখন কন্টিনিউ করেছিলেন তখন তো আপনি পড়াশোনাও কন্টিনিউ করেছিলেন। পড়াশোনার পাশাপাশি এই ব্যাপারগুলো কতটা চ্যালেঞ্জিং ছিল? পড়াশোনা এবং ইউটিউবিং এটা খুবই চ্যালেঞ্জিংয়ের বিষয়। সো আমাকে খুব অ্যাক্টিভ থাকা লেগেছে দুটোটাতেই। সো এটা যখন আমার পরীক্ষা এক্সাম আসে তখন আমি কাজগুলো খুব আগে থেকেই প্রিপেয়ার করে রাখতাম, স্টক করে রাখতাম যেন এটা আমার পরীক্ষাতে কোনো এফেক্ট না ফেলে। সেভাবেই আমি নিজেকে করি। আচ্ছা, আপনার কি মনে হয় যে একটা সময় থাকে যে ভিডিও দেওয়ার, যে সময়টা মানুষ দেখবে, এই সময়টা আসলে কখন ছিল বা আপনি কখন ছাড়লে এটা রিচ হবে, সেটা আপনি কিভাবে বুঝেছিলেন একটা সময়ের পরে?
এককালীন করোনার টাইমটা ছিল যখন কিনা স্কুল কলেজ সবই বন্ধ ছিল। সো তখন বুঝতে পেরেছি সবাই এখন বাসায়, সো এখন আমি যে কোনো টাইমটাকেই চুজ করতে পারি। সো ওই সময় আমি সকালেই আপলোড করতাম, ওই টাইমটাই বেছে নিয়েছি। কিন্তু যখন স্কুল কলেজ আবার ওপেন হয় তখন আমাকে আবার বিকাল টাইমটাকে চুজ করা লাগছে, যেন তারা স্কুল থেকে এসে আমার বিকালের ভিডিওটা দেখতে পায়। সো আমি এখন বিকালের টাইমটাই ছাড়ি। আচ্ছা, আপনার এই কাজগুলো কি আপনি একাই করেন নাকি আপনার কোনো টিম আছে? আপনার এডিটিং কোথায় হতো প্রথম থেকেই, এরপরে এখন কোথায় করছেন? আমার কোনো টিম নেই, আমি একাই এডিট করি, ক্রিয়েট করি, সব কিছু আমার নিজস্বভাবে। সো কোনো টিম নেই। আপনার কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছিল, যেটার পরে আপনার মনে হয়েছিল যে না, আপনার এই চ্যানেলটা বা এই ভিডিওগুলো কন্টিনিউ করা উচিত? সেটা হচ্ছে আমার একটা চকলেটের প্যাকেটে একটা গিফট আইটেম, একটা মেসেজ আইটেম ছিল, যেটা কিনা চকলেট থাকবে প্লাস মেসেজ থাকবে। তো মনে হয় যে একজনকে আমি কোন কিছু বলতে চাই, বাট সেটা একটু মিষ্টি মুখ করে তারপর বলতে চাই। তখন প্রিয় মানুষ হোক, বাবা মা হোক, বন্ধু বান্ধব হোক, আমরা কিভাবে দিব? হ্যাঁ, যখন মাদার্স ডে হবে তখন হ্যাপি মাদার্স ডে লিখে চকলেট রেখে এটাতে যখন আমি বানাবো, তখন উনি কিন্তু খুলে এটা পড়লে এটা ওনার কাছে ভালো লাগবে। সো এটাই আমার টার্গেট ছিল এবং এটাই খুব ভালো রিচ পেয়েছে। এরপর থেকে কি আপনি আপনার মতো করে বানিয়েছেন? জি জি। তন্নি নিজের কাজ নিজেই করেন, যেন একটা শ্রমবৃক্ষ, যেখানে ফুটে আছে ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন তার ঘ্রাণ। মেয়েটি নিজেই পরিচালক, চিত্রনাট্যকার, নিজেই চিত্রগ্রাহক, আবার ভিডিও সম্পাদকও। যে যুগলবন্দি সুরে জীবনের এমন যৌথ খামারে যোগ করেছেন একের পর এক বাটন। কি নেই সেখানে, আছে স্বর্ণ আর হীরের ঝলকানিও। জানতে চাইলাম অনুভূতিটা আসলে কোন রঙে হেসে ওঠে মনে। আর সেই ভিডিওটির গল্প, যে গল্পটা অল্প মানুষ নয়, দেখেছে সর্বাধিক। এই যে আপনি এত এত বাটন পেলেন, এটার অনুভূতিটা কি? বা যেই দিন আপনি কোনো মেইল পেয়েছেন বা কোনো মেসেজ পেয়েছেন যে আপনি আজকে এই ডায়মন্ড বাটনটা পাবেন, তো সেই দিনের অনুভূতিটা কি বা সেই দিনের অপেক্ষাটা কেমন ছিল? আমার আশা জেগেছিল যে আমি এটা পাবো, আর এটার আনন্দটা আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, যত এক্সপ্লেন করব কম হয়ে যাবে এটা। তবে বলা যায় যে আমার আনন্দগুলোর মধ্যে এটা টপে আছে। নতুন যারা ইউটিউবার আছে তাদের জন্য আসলে আপনার কি বলার আছে? একটা চ্যানেল ক্রিয়েট করা কিন্তু অনেক টাফ, অনেক ধৈর্যের, টাইমিংয়ের বিষয়। সো এটা যদি কেউ মন থেকে ক্রিয়েট করে, কোনো কিছু বেনিফিট ছাড়াই, কোনো বেনিফিটের উদ্দেশ্য ছাড়া যদি মন থেকে নিজের থেকে ক্রিয়েট করে, তাহলে কিন্তু খুব দূর পর্যন্ত আগানো যায়। তো আমি বলবো নতুনদের জন্য যে তারা কি পাচ্ছে, কি পাবে, কি মানে ওইগুলো না চিন্তা না করে এটাকে নিজের মন থেকে ক্রিয়েট করা, মন থেকে এগিয়ে যাওয়ার জন্য, তাহলে এটা খুব ভালো বেনিফিট পাওয়া যায়, যেটা আমি নিজেই করেছি। আচ্ছা, আপনি কি এর আগে ইউটিউবিং সম্পর্কে জানতেন যে ইউটিউবিং প্রযুক্তিটা কিভাবে আসলে কাজ করে? না, ওইরকমটা জানতাম না। আর আমার চ্যানেলটা যখন স্কুল লাইফ থেকেই খোলা, তখন আমি সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ ছিলাম না, পড়ার নিয়ে শোনা নিয়েই ছিলাম। সো ওইটা আমি কখনই ভিউয়ার্স হইনি, আমি ডাইরেক্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। সো আমার ওইসব কিছু জানা ছিল না, বা কখনই আমি ইউটিউব দেখিনি। তো আপু থেকে যখন দেখি যে আপু পারছে এবং আপু খুব ভালো চালাতে পারছে, তখন থেকে আমার আসলে ওইটা দেখে আনন্দিত হয়ে খোলা। এই ভিডিওগুলো করতে গেলে দেখা যায় যে অনেক কপিরাইট খেতে হয়, সেক্ষেত্রে আপনার কি ঘটনা ছিল? এখানে যেহেতু আমরা নিজেই কন্টেন্ট ক্রিয়েটর, নিজের ভিডিও করা হয়, সো এখানে যেহেতু কোনো মানুষের কন্টেন্ট নেওয়া হয় না, সো আমাদের এই কপিরাইট ইস্যুটা নেই। এখন পর্যন্ত কোনো কপিরাইট খাননি বা কোনো মিউজিকের কারণে বা কেউ আপনাকে কপিরাইট দেয়নি? মিউজিকটা হ্যাঁ, মিউজিক আমাদের শর্টের জন্য যেই মিউজিকটা ইউজ করি সেটা কপিরাইটই ইউজ করে থাকি আমাদের নিজের ইচ্ছাকৃতভাবে, কারণ দেখা গেছে যে মিউজিকের কারণে আমাদের ভিডিওটা রিচ পাওয়ানো যায়। এবং আর বড় ভিডিওর জন্য যে মিউজিকগুলো, সেগুলো মিউজিক কোম্পানির সাথে আমরা কানেক্টেড, তো যার কারণে বড় ভিডিওগুলোতে মিউজিক কপিরাইট ইস্যু নেই। আর শর্ট ভিডিওতে জন্য আমরা নিজেরাই চুজ করি যে এটা আমাদের দরকার।
ছোট ছোট যে ভিডিও বানাচ্ছেন সহজ করে, সেটার জন্য কি আপনি মাঝে মধ্যে একাই করছেন নাকি আপনার বোনদের হেল্প নিচ্ছেন? না, সেখানে আমার বোনদের হেল্প লাগছে না, সেখানে আমি নিজেই নিজেরটা স্টাডি করে তারপর হচ্ছে হয় না create যে করি। আমি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছি না, এখন আমার এই বোনটাকে যদি পেতাম তাহলে একটু হয়তো জিনিসটা আর একটু হেল্প হতো, সেরকম কি কখনো হয়েছে আপনার সাথে? হ্যাঁ, এরকমটা হয়েছে যখন হচ্ছে আমার যে সেজ আপু শারমিন, সে আমার কাজে মাঝে মাঝে আর কি কাজে হেল্প করে। যখন ক্রিয়েট করতে যাই তখন আমি আমার কাজগুলো রেডি করার সময় একটু টাইমিংয়ের বিষয়, যখন আমার টাইম শর্ট থাকে তখন আপুকে দিয়ে একটু হেল্প করানো যায়, যে আপু আমাকে এটাকে হেল্প করে একটু আমার জন্য ইজি করে দেয়। আচ্ছা, আপনাকে হচ্ছে একদম কঠিন একটা কথা বলি, যেটা আপনাদের জন্য আসলে খুবই মানে চিন্তা করলেই ভয়ঙ্কর ব্যাপার। সেটা হচ্ছে যদি কখনো আপনার এই চ্যানেলটা চলে যায়, মানে আপনার কি এটা উপলব্ধি হয় এখন? হ্যাঁ, এরকমটা উপলব্ধি হয় যে চ্যানেল নাও থাকতে পারে, বাট বিশ্বাস আছে যেহেতু নিজের কন্টেন্ট, সেরকম কিছু হবে না। বাট হ্যাকারদের কথা তো আর বলা যায় না। সেদিন আপনি কি করবেন আসলে, আপনার সেদিনের কথাটা শুনতে চাচ্ছি। এটা একটা বাচ্চা যেভাবে মানুষ করে, আমিও আমার চ্যানেলটাকে সেইভাবে মানুষ করেছি, মানে সেইভাবেই ক্রিয়েট করেছি। সো এটা হারানোটা অনেক দুঃখজনক হবে আমার জন্য, আমার লাইফের একটা বিশেষ পার্ট হারিয়ে যাবে এরকম মনে হবে। আর যদিও এটা হারিয়ে যায় কখনো, তখন নিজেকে আবার নতুন করে গড়ার ট্রাই করব। নতুন যারা ইউটিউবার আছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন প্রতিভা, সো প্রতিভা দেখেই কিন্তু আসলে নিজের কেরিয়ারটা গড়া উচিত, তাহলে অনেক দূর পর্যন্ত এগোনো যায়। সো আমার মনে হয় যদি কেউ যদি আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড কোনো প্রতিভা থেকে থাকে, আমার মনে হয় এটা স্টার্ট করা ভালো পড়াশোনার পাশাপাশি। সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ফেলে দেওয়া জিনিসকে কি নতুন করে তৈরি করতে পারি? আপনি এই ব্যাপারে কি বলতে চান? আমরা ফেলে দেওয়ার জিনিসটাকেও অনেক সুন্দরভাবে ঘরে সাজানোর জন্য কিছু তৈরি করতে পারি। যেমন হচ্ছে প্লাস্টিকের বোতলটা দিয়ে আমি পেন হোল্ডার, যে কোনো হোল্ডারই তৈরি করা যায় প্লাস্টিকের বোতল দিয়ে, এবং কি প্লাস্টিকের বোতল দিয়ে ফ্লাওয়ারও বানানো যায়, যেটা কিনা অনেকে ভাবে হয়তো বা ইম্পসিবল, বাট এটা দিয়ে করা যায়। আচ্ছা তন্নি, অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।